দম্পতি কর্মসূত্রে মুম্বাইয়ের বোরিভালি থেকে আরও বেশ ৫-৬ কিলোমিটার দূরে একটি জায়গায় থাকতেন। সেখানে তারা কিন্তু ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকতেন। এবার যে ফ্ল্যাটটায় ওনারা ছিলেন সেই ফ্ল্যাটটা ছিল ১৫ তলা পর্যন্ত এবং ওনারা থাকতেন ঠিক 12th যে ফ্লোর সেই ফ্লোরে। এবার এই রেন্টেড ফ্ল্যাটে যখন ওনারা থাকতেন সেই সময় একদিনই হঠাৎ করে ওনারই অ্যাড্রেসে একটা পার্সেল আসে এবং যে পার্সেলটা এসেছিল সেই পার্সেলে কিন্তু ওনার ফ্ল্যাটের অ্যাড্রেসই মেনশন করা ছিল। অদ্ভুত বিষয় হচ্ছে যে পার্সেলটা ওনাদের ফ্ল্যাটে এসেছিল সেই পার্সেলটায় এমন এক জিনিস ছিল যে জিনিসটা আসার পর থেকেই কিন্তু ওই পরিবারে এক ভয়ঙ্কর সময় নেমে আসে। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। আমি সকলকে রিকোয়েস্ট করব কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি ঘটনাটা আপনাদের ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং ঘটনাটা কিন্তু সত্যি একটা খুব ভয়ের ঘটনা। এরকম ঘটনা কিন্তু আপনার আমার যে কোনো মানুষের সাথে কিন্তু যে কোনো সময়ই ঘটতে পারে, কারণ অনলাইন কেনাকাটার ঝোঁক কিন্তু এখন আগের থেকে অনেক অনেক মানুষের মধ্যেই বেড়ে গেছে। আমরা প্রত্যেকেই কম বেশি অনলাইন শপিং করে থাকি, কিন্তু আমাদের বাড়িতে যে জিনিসটা আসে সেই জিনিসটা আদৌ আমরা অর্ডার করেছি সেই জিনিসটাই এলো নাকি অন্য কিছু এলো সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝা সম্ভবপর হয় না যতক্ষণ না পর্যন্ত সেই পার্সেলটা খোলা হয়। তো এই ঘটনাটা কিন্তু একটা খুবই রেলিভেন্ট ঘটনা হতে চলেছে। তো সকলকে বলবো স্কিপ করবেন না, পুরো ঘটনাটা মন দিয়ে শুনবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটু রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেই ঘটনা যেন সবার শোনার মতো হয় এবং ঘটনার মধ্যে এমন কিছু না থাকে যেটা কিনা বিদ্বেষমূলক। তো এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে ঘটনা পাঠাবেন। আর যদি সম্ভব হয় ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোটো ভিডিও থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারে। ব্যাস এটুকুই বলার ছিল। এবার চলে যাব আমি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলবো সেই ঘটনাটা মুম্বাই থেকে সুদেষ্ণা লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। এবং উনি বারবার ইমেলে একটা কথা জানিয়েছেন যে এই ঘটনাটা যখন ওনাদের জীবনে ঘটে তখন কিন্তু ঘটনাটা যখন শুরু হয়, বিষয়টার যখন সূত্রপাত, তখন কিন্তু ওনারা স্বপ্নেও বুঝতে পারেননি যে এই একটা সামান্য জিনিস বা একটা ছোটো বিষয় সেটা এরকম একটা ট্রমাটিক অভিজ্ঞতা তাদের জীবনে হয়ে যাবে। এবং এই বিষয়টার জন্য ওনার এবং ওনার হাজবেন্ড দুজনেরই কিন্তু মানসিক দিক থেকে ওনারা প্রচণ্ড রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং এরপরে ওনাকে বহুদিন সময় লেগেছিল ওনাদেরকে আবার নর্মাল কন্ডিশনে ফিরতে। তো আমি এবার প্রথমেই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সুদেষ্ণা এবং ওর হাজবেন্ড দুজনে কর্মসূত্রে কলকাতা থেকে মুম্বাইয়ের বোরিভালি বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে আরেকটু কিছু কয়েক কিলোমিটার গিয়ে সেখানে একটা জায়গায় ওনারা ফ্ল্যাট রেন্ট করে থাকা শুরু করেন। তার কারণ হচ্ছে ওনার হাজবেন্ড ওই বোরিভালিতে একটা অফিসে চাকরি করতেন। এবার এই সুদেষ্ণা যে ছিল সে কিন্তু অনলাইনে একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিল, তো সে অনলাইনে ক্লাস নিত। এবার শুধুমাত্র এই সুদেষ্ণা এবং ওর হাজবেন্ড দুজনেই কিন্তু
ওই ফ্ল্যাটে থাকতো, বাকি পরিবারের লোকজন যারা ছিল সবাই কলকাতায় সেটেল ছিল। এবার ওনারা ওখানে প্রথমে যখন আর কি যায় সুদেষ্ণার হাজব্যান্ডের কাজের সূত্রে, তখন ওনারা মুম্বাইয়েরই অন্য একটা সাইডে থাকতো। তো যেহেতু তারপরে ওর হাজব্যান্ডের মানে চাকরির জায়গাটা চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য ওরা মানে যেহেতু চাকরির আশেপাশেই কোথাও একটা থাকলে সুবিধা হয়, তো সেই জন্য ওনারা একটা নতুন করে ওই ফ্ল্যাটে সেটেল হয়। এবার ব্যাপার হচ্ছে, আপনারাও হয়তো অনেকে জানেন যে মুম্বাইতে কিন্তু মানে যেমন ফ্ল্যাটের দাম অত্যন্ত বেশি, তেমনি কিন্তু জায়গা পাওয়া বা ফ্ল্যাট রেন্ট করা বা কেনা দুটোর ক্ষেত্রেই যথেষ্ট বেশি ভাড়া। মানে যারা রেন্ট নেবে তাদের ক্ষেত্রে ভাড়াও খুব বেশি, যারা কিনতে চাইবে তাদের ক্ষেত্রেও প্রচুর দাম সেই ফ্ল্যাটের, এবং স্পেসেরও কিন্তু একটা ক্রাঞ্চ আছে। তো ওখানে খুব ছোট ছোট ফ্ল্যাট কিন্তু অনেক বেশি বেশি দামে বিক্রি হয়, এবং ওখানে ফ্ল্যাট পাওয়াটাও একটা খুব বড় ব্যাপার। যাই হোক, তো ওনারা অনেক অফিসের আর কি লোকের থেকে শুনে তো ওইখানে ওনারা একটা ছোট 2 BHK ফ্ল্যাট ওনারা পেয়ে যায়। এবার যেহেতু সুদেষ্ণাকেও কাজ করতে হতো, তো সেই জন্য ওরা 1 BHK-তে মুভ না করে ওরা একটা 2 BHK ছোট ফ্ল্যাট পেয়ে যায়, এবং সেখানে ওরা মুভ করে যায়, এবং ওই ফ্ল্যাটে ওরা 6-7 মাস কিন্তু সুন্দরভাবে থাকে। এবং ফ্ল্যাটটা হচ্ছিল মানে ওরা যে ফ্ল্যাটটা আর কি থাকতো, যে অ্যাপার্টমেন্টটা, সেটা 12 তলায় ছিল। এবার ভালো কথা, ওখানে ওরা থাকছে, কোনো অসুবিধে নেই, এবং প্রত্যেকদিন সকালবেলা ওর হাজব্যান্ড বেরিয়ে যেত, আবার ওই সন্ধে নাগাদ বাড়ি চলে আসতো। এবার এখনকার দিনে আপনারা সকলেই জানেন যে আমরা সবাই খুবই বেশি অফলাইনের থেকেও অনলাইন কেনাকাটার ঝোঁক মানুষের মধ্যে অনেক বেশি, কারণ প্রচুর ই-কমার্স সংস্থা চলে এসেছে, যেখানে আমরা প্রচুর প্রচুর প্রোডাক্ট বাড়িতে বসেই মোবাইলে দেখতে পাই। কোনো কিছু পছন্দ হলে আমরা সেখান থেকে পারচেস করি। তো এই বিষয়টা এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু মানে ঢুকে গেছে, সে গ্রাম হোক শহর হোক, সবাই অনলাইনে কিছু না কিছু কেনাকাটা করেই থাকে। তো ওদের ক্ষেত্রেও সেই ব্যাপারটা খুবই কমন ছিল। এবার একদিন যেটা হলো, একদিন ওর হাজব্যান্ড অফিসে গেছে, আর ওর সেদিনকে কোনো ক্লাস ছিল না, তো বাড়িতেই ছিল। এবার ওরা যে ফ্ল্যাটটায় থাকতো সেই ফ্ল্যাটটায় 2 BHK আর 1 BHK শুধু এইরকমই ছিল, এবং প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট ছিল। এবার ওরা যে আর কি অ্যাপার্টমেন্টে ছিল, তো সেখানেও সেই ফ্লোরেও 5টা করেই ফ্ল্যাট রয়েছে। এবার হঠাৎই কি হয়, মানে ওদের সোসাইটি যেখানে আর কি ওরা থাকতো, সেটা একটা গেটেড সোসাইটি। সেখানে বিভিন্ন ডেলিভারি সংস্থার লোকেদের সারাক্ষণই আসা যাওয়া রয়েছে। অত বড় ফ্ল্যাট, বুঝতেই পারছেন, প্রচুর প্রচুর লোকজন সেখানে থাকে, তো কেউ না কেউ কিছু না কিছু অর্ডার করে, এবং প্রায় প্রত্যেক দিনই 6-7 জন করে বিভিন্ন সংস্থার ডেলিভারি ম্যান যারা থাকেন তাদের আসা যাওয়া লেগেই থাকে। এবার ওদের ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হতো, মানে জিনিসটা আর কি যার আর কি ফ্ল্যাটের সামনে দিয়ে চলে যেত। এবার ও কি করেছে, ও মানে বিকেলবেলা নাগাদ কোথাও একটা বেরোবে, তো সেই জন্য দরজাটা খুলেছে, মানে ফ্ল্যাটের যে মেন দরজা সেটা খুলেছে। তো খোলার পরে দেখছে যে ওদের ঠিক মেন দরজার সামনে একটা প্যাকেট রাখা রয়েছে। এবার সাধারণত যেটা হয় যে কোনো কিছু যখন আমরা অর্ডার করি অনলাইনে, কোনো একটা অ্যাপের মাধ্যমে করি, কি ওয়েবসাইট থেকে, যেখান থেকেই হোক না কেন, তো সেক্ষেত্রে আমরা একটা নোটিফিকেশান পাই যে আজকে জিনিসটা ডেলিভারি হবে, বা ডেলিভারি হওয়ার পরেও একটা আমাদের কাছে মেসেজ আসে। এবার ও দেখছে যে ওর কাছে কোনো মেসেজ আসেনি, আর সুদেষ্ণাও মনে করার চেষ্টা করে যে ও কোনো কিছু অনলাইনে অর্ডার করেছিল কিনা, কিন্তু ওর মনে হলো না, আমি তো কিছু অর্ডার করিনি। এবার ও না জিনিসটাকে তুলে নিয়ে দেখছে যে একটা প্যাকেট মতো, যে সুন্দর করে প্যাক করা, তো ও ভাবছে যে ওর হাজব্যান্ড হয়তো কোনো কিছু অর্ডার করেছে সেটা। এবার ব্যাপার হচ্ছে যে ও এবং ওর হাজব্যান্ড কখনো না কখনো নিজেদের দরকার মতো কিছু না কিছু অর্ডার করতো, যখন যেরকম প্রয়োজন। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারাও জানবেন যে যখন আমরা কোনো একটা অর্ডার করি, তো সেই অর্ডারের মানে যে পার্সেলটা আসে আমাদের, সেখানে কিন্তু নাম, ঠিকানা সব কিছু স্পষ্ট লেখা থাকে, না হলে ডেলিভারি ম্যানরা কী করে ডেলিভারি করবে। এবার ও দেখছে যে ওর হাজব্যান্ডের বা ওর নাম ওই পার্সেলটা কোথাও লেখা নেই, কিন্তু ফ্ল্যাটের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু সেম, মানে এই ফ্ল্যাটের অ্যাড্রেসটাই দেওয়া রয়েছে। এবার ও ভাবছে যে এ আবার কেমন, ওর নাম নেই বা ওর বরের কারোর নাম নেই, তাহলে এই পার্সেলটা কার। যাই হোক, যেহেতু ওর ফ্ল্যাটের সামনেই রাখা রয়েছে, ও নিয়ে নিয়েছে। তো ও তারপরে বেরিয়ে ওর খুব কাছাকাছি একটা জায়গায় যাওয়ার ছিল, গিয়ে কাজ করে চলে এসেছে। এবং ও
ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যে ওর হাজব্যান্ড অফিস থেকে বাড়ি চলে এসছে। তো ওর হাজব্যান্ডকে বলছে যে তুমি কি কিছু অর্ডার করেছিলে? তখন ওর হাজব্যান্ড বলছে না, আমি তো কিছু অর্ডার করিনি। তখন বলছে দেখো একটা পার্সেল এসছে। এবার অনেক সময় কি হয়, যারা ধরুন খুব ফ্রিকুয়েন্ট অর্ডার করে, তো অনেক সময় দেখবেন কিছু কিছু জিনিস আউট অফ স্টক হয়ে যায়। তো সেটা অনেক সময় কি হয়, সেটা মানে আমরা অর্ডার করলেও সেই জিনিসটা আমরা ডেলিভারি পাই না, আমাদের টাকা রিটার্ন হয়ে যায়। আবার অনেক সময় এরকমও হয় যে সেলারের থেকে হয়তো আপনি প্রোডাক্টটা অর্ডার করেছিলেন, তার কাছে হয়তো সেই মুহূর্তে সেই প্রোডাক্টটা ছিল না। অনেকেই করে সেটা আবার যখন রিস্টক হয় তখন আবার পাঠিয়ে দেয়। তোর হাজব্যান্ড বলছে যে না, আমি তো কিছু অর্ডার করেছি বলে মনে পড়ছে না, আর আমার কাছে এরকম কোনো নোটিফিকেশানও আসেনি যে আমি কোনো কিছু অর্ডার করেছিলাম সেটা ডেলিভারি হয়েছে বা কিছু। তো সুদেশরা বলছে যে আমিও এরকম কোনো অর্ডার করিনি, আমার কাছেও কোনো মেসেজ আসেনি। তো তখন ওর হাজব্যান্ডও পার্সেলটা দেখে এবং দেখে ভাবছে যে হ্যাঁ, অ্যাড্রেস তো সেমই দেওয়া রয়েছে। আর ওরা কিন্তু তখনও ওই পার্সেলটা খোলেনি। তো বলছে যে ঠিক আছে, দেখা যাবে, হয়তো কিছু একটা আগে অর্ডার করেছিল, হয়তো অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো, তার বদলে হয়তো পাঠিয়ে দিয়েছে। যাই হোক, তো ওদের নিজস্ব কিছু কাজকর্ম ছিল, দুজনেই কাজকর্ম করে, ডিনার রান্না করে, তারপরে খাওয়া দাওয়া ওরা করে ফেলে। এবার যেহেতু পরের দিন ওর হাজব্যান্ডের আর একটু সকালে বেরোনোর ছিল, তো ওর হাজব্যান্ডের কিছু পেন্ডিং কাজ ছিল, সেসব কাজ করে ওর হাজব্যান্ড শুয়ে পড়ে। এবার ও কিছুক্ষণ জেগেছিল, সংসারে কিছু কাজকর্ম করছিল। তো তারপর ওর মনে হলো, মানে জাস্ট টেবিলের উপর ওটা রাখা ছিল, তো ভাবলো যে জিনিসটা কি, একটু দেখি তো। এবার ও কী করেছে, একটা কাঁচি নিয়ে এসে মানে যে প্যাকটা করা ছিল সেই প্যাকটাকে কাঁচি দিয়ে কাটছে। আচ্ছা, এখানে একটা কথাও মেনশন করেছি ইমেলে, যে দেখবেন যেগুলো খুব পপুলার ই কমার্স যে কোম্পানিগুলো রয়েছে, যেমন ধরুন অ্যামাজন বা ফ্লিপকার্ট, মিন্ত্রা, এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি, যে প্যাকিংগুলো হয় সেটাই কিন্তু এদের কোম্পানির নাম উল্লেখ থাকে, সেটা অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক, নাম থাকে। এবার ও তখন অতটা খেয়াল করেনি, কিন্তু যতটুকু মনে আছে, ওই যে প্যাকিংটা ছিল সেই প্যাকিংয়ের উপরে কিন্তু এরকম কোনো ই কমার্স সংস্থার নাম লেখা ছিল না, ওপরের যে প্লাস্টিকটা। তো সেটাকে ও কেটেছে, কাটার পরে ও দেখছে একটা পিচ বোর্ডের যেরকম বক্স হয় সেরকম একটা চওড়া বক্স, এবং সেই বক্সটা চারদিক থেকে সিল করা। এবার যথারীতি ও দেখে ভাবছে যে এটা কী হতে পারে, এবং ভিতরে কিছু একটা শক্ত কিছু একটা নড়ছে। তো ওর হাতে অনেকটাই সময় ছিল, রাতের বেলা আর কোনো কাজ নেই, তো ওটাকেও ভালো করে সুন্দর করে ছুরি দিয়ে দিয়ে সিলগুলোকে কেটেছে। এবং কাটার পরে দেখছে ওই পিচবোর্ডের বাক্সটার ভিতরে আর একটা খুব মোটা কাগজ দিয়ে একটা সিল মতো রয়েছে, একটা কিছু রয়েছে মোটা কাগজ দিয়ে ঢাকা। এবার এটাকে নিয়েও ও টুকটুক করে কাটে, এবং কাটার পরে দেখছে একটা লাল কাপড় জড়ানো কিছু একটা রয়েছে, মানে কিছু একটা ভিতরে রয়েছে, সেই জিনিসটাকে একটা লাল কাপড় দিয়ে জড়ানো রয়েছে। এবার এটা দেখে না ওর খুব সন্দেহ হয়, মানে খুব অবাক লাগে। মানে ও প্রথমে ভাবছিল যে হয় অনেক সময় ওর হাজবেন্ড না প্রচুর অনলাইনে জুতো কেনার একটা শখ আছে, জুতো বেল্ট এগুলো। তো প্রথমে ভাবছিল যে নির্ঘাত জুতো এসেছে, অনেক সময় কোনো ছোটোখাটো হয়তো কোনো বুটিক স্টোর থেকে একটু অন্য রকমের প্যাকেজিং করে পাঠায়, ও প্রথমে সেটাই ভেবেছিল। কিন্তু ওই লাল কাপড় দিয়ে মোড়া জিনিসটা দেখে না ও ভাবছে এটা আবার কি জিনিস। এবং ওর মনে একটা খুব, সেই মুহূর্তে ওই জিনিসটা দেখে ওর বুকের ভিতরটা একটু ছ্যাদ করে ওঠে, যে এটা আবার কি। যাই হোক, তো মনে অনেক কোশ্চেন ছিল, বাট স্টিল ও ওই কাপড়টাকে সরায়, এবং কাপড়টা সরানোর পরে ও একটা অদ্ভুত জিনিস পায়, যে জিনিসটা যে ওইভাবে কারোর বাড়িতে আসতে পারে সেটা ওর কোনো ধারণাতেই ছিল না। ও যেটা ইমেলে লিখেছে সুদেশনা, যে ও যেই মুহূর্তে কাপড়টা সরায় এবং কাপড়ের নিচ থেকে ও একটা পুরনো বইয়ের, মানে প্রচণ্ড পুরনো বইয়ের কিছু ম্যানুস্ক্রিপ্ট মতো পায়, কিছু পাতা রয়েছে, এবং সেই পাতাগুলো পুরো একদম হলুদ হলুদ হয়ে গেছে, এবং পুরো মচমচে পুরনো বই যেরকম হয় আর কি, যে বই হয়তো মানে বহু বছর আগের বই, বহুদিন কেউ খোলেনি, সেরকম বইয়ের কিছু পাতা। এবং সেই পাতাগুলোকে খুব যত্ন করে কেউ একপাশে হালকা আঠা দিয়ে, মানে আঠা দিয়েছে এরকমভাবে আঠা দেয়নি যে একটার পাতার সাথে আরেকটা পাতা প্রচণ্ড মানে জোরে লেগে যাবে, সেরকম নয়, কিন্তু একটা হালকা আঠার আস্তরণ রয়েছে, এবং ওই 9-10টা মতো পাতা রয়েছে, এবং সেই পাতার মধ্যে বহু পুরনো দিনে আর কি বইয়ের পাতা, এবং তাতে কিছু জিনিস হিন্দিতে লেখা রয়েছে, এবং বাকি
যে ভাষায় লেখার যে পাতাগুলো, সেই ভাষাটাও পড়তে পারছে না, মানে কী লেখা, আর কিছু কিছু হিন্দিতে লেখা রয়েছে। এবার এটা দেখে না ও খুব অবাক হয়ে যায় সুদেষ্ণা, যে এটা আবার কি। এবং ওর সঙ্গে সঙ্গে যে প্যাকটা যে কেটেছিল, একদম ওপরে যে প্যাকেজিং করা ছিল, সে ওপরে আবারও ভালো করে দেখছে যে এটা কি। অনেক সময় হয় না যে ডেলিভারি ম্যান যে থাকে, সে হয়তো ভুল করে অন্যের পার্সেল দিয়ে যায়, এবং ও আবার মেলায় যে এটা কি অন্য কারোর কিছু কি চলে এসেছে। এবং ও দেখে যে না, মানে ওর বা ওর হাজবেন্ডের কারোর নাম হয়তো মেনশন নেই, কিন্তু ওদের যে মানে অ্যাপার্টমেন্টের যে নাম্বার, সেটা কিন্তু একদম সেম, একদম ওদেরই ঠিকানা। তো ভাবছে যে এটা আবার কি এলো, এটা আবার কে অর্ডার করেছে। মানে ও বা ওর হাজবেন্ড কেউই নিশ্চয়ই ওরকম পুরোনো দিনের একটা কিছু বইয়ের পাতা অর্ডার করবে না। সেই বইটা যে কি বই, কিসের বই, সেটাও কিছু বোঝা যাচ্ছে না। এবং বইটার পাতায় পাতার মানে ওই যে 8-9টা মতো পাতা দিয়েছিল, সেই পাতাগুলোয় না মানে পুরো ভুসো কালি মতো রয়েছে। মানে ও পাতাটায় হাত দিচ্ছে, ওর হাতে কীরকম একটা কালো কালো ছাই ছাই টাইপের কিছু একটা মানে হাতে আঙুলে স্টিক করে যাচ্ছে এইরকম। এবার ও ভাবছে যে এটা তো ভারী অদ্ভুত জিনিস, আর এইরকম একটা জিনিস এভাবে আমাদের মানে দরজার সামনে। আর ডেলিভারি যে করেছে তারও দোষ নেই, কারণ মানে একদম মানে অ্যাড্রেসটা সেমই আছে। তো ভাবছি এটা কি করে হলো। যাই হোক, তো ওর হাজবেন্ডও শুয়ে পড়ছে, ভালো ঠিক আছে আর ডাকবো না, থাক কালকে ওকে সকালে দেখাবো। এবার ও ওরকম রেখে শুয়ে পড়ে। সেই রাতটা গেল। পরের দিন ওর হাজবেন্ডকে দেখাচ্ছে যে আমি কালকে রাতে খুলেছিলাম এই বক্সটা, দেখো এই জিনিস এসেছে। এবার ওর হাজবেন্ড ওটা দেখে বলছে যে এগুলো কি, এগুলো কে আবার অর্ডার করে, এরকম পুরনো পচা বইয়ের পাতা এরকম, আর কি কি বই, কোন ভাষায় লেখা। এই বইটা যে কি ভাষায় আদতে লেখা রয়েছে সেটাও পুরোপুরি বোঝা যাচ্ছে না। আর কিছু কিছু জিনিস যে হিন্দিতে লেখা রয়েছে, সেটাও কিন্তু কীরকম শ্লোক টাইপের, মানে 3-4টে করে লাইন হিন্দিতে লেখা রয়েছে। এবং সেই হিন্দিতে যে এক্স্যাক্ট কী লেখা রয়েছে সেটার যে খুব বিশাল যে একটা মিনিং দাঁড়াচ্ছে তাও কিন্তু নয়, মন্ত্র টাইপের বলতে পারেন, বা কিছু টুকরো টুকরো ওয়ার্ড যেগুলো হিন্দিতে পড়া যাচ্ছে। এবার ওর হাজব্যান্ড বলছে দূর, এটা হয়তো ভুলভাল কিছু দিয়ে গেছে, কিন্তু তুমি তুমি আরেকবার দেখে নিয়েছো তো, এটা আমাদের পার্সেল না অন্য কারোর নামে ছিল না তো। ওর বউ বলছে যে না, আমি কালকে এটা হাতে পাওয়ার পরে আবার চেক করেছি যে কারোর নাম লেখা রয়েছে কি না, তাহলে সিকিউরিটিকে দিয়ে দেবো, সিকিউরিটি অন্য কাউকে দিয়ে দেবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে কারোর নামও লেখা নেই, কেউ ঠিকানাটা ভুল হয়তো অ্যাপার্টমেন্ট অ্যাড্রেসটা ভুল দিয়েছে, কিন্তু নাম থাকলেও কি হয়, সিকিউরিটিকে বললে সে পুরো ফ্ল্যাটের মধ্যে ওই নামে কেউ থাকে কি না তাকে দিয়ে দেওয়া যেত। কিন্তু ওরা দুজনে মিলে আবার খুঁজলো, কিন্তু কোনো নাম পেল না। তো ওর হাজব্যান্ড বলতে দূর, এগুলো কী রেখেছো, তা ফেলে দাও, সব বেকার জিনিস ঘরে রেখো না। তো ও ভাবলো যে সত্যি সব বাজে জিনিস, বেকার জিনিস আর কি ঘরে রাখবো। যাই হোক, তুই ব্যাপারটাকে ওরা খুবই ক্যাজুয়ালি নেয়, যে ঠিক আছে অন্য কেউ হয়তো কিছু অর্ডার করেছিল। অনেক সময় দেখবেন আমরা এরকম নিউজে দেখেছি যে কেউ হয়তো একটা কিছু ভালো জিনিস অনলাইনে অর্ডার করেছে, সে সেই জিনিসটা তো পাইনি, উল্টে তার বদলে কিছু মানে পুরনো কাগজ, পুরনো জামা কাপড় সেটা ভরে দিয়ে দিয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা অনেক সময় নিউজে দেখেছি। এবার পুরো বিষয়টায় সুদেষ্ণা যেটা ভাবলো যে হয়তো এরকমই কেউ হয়তো কিছু অর্ডার করেছিল, সে হয়তো সেই জিনিসটা পায়নি, তার বদলে হয়তো এইটা দিয়ে দিয়েছে, এবং কোনো রকমভাবে ভুলবশত ঠিকানাটাও ভুল দিয়েছে, সেই জন্য ওদের অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসে চলে এসেছে। তো ও ব্যাপারটাকে পুরোপুরি খুব ক্যাজুয়ালি নেয়, এবং ওর হাজবেন্ড মানে যথারীতি অন্যান্য দিনের মতো অফিসে বেরিয়ে যায়। আর সেদিন ওরও কোচিং সেন্টারে ক্লাস ছিল, তো অনলাইনেও ক্লাস নিত। তো রান্নাবাড়ি যা টুকটাক কাজকর্ম ছিল সেটা করে ও ক্লাস নিতে শুরু করে দেয়। আচ্ছা, এই অবধি ব্যাপারটা কিন্তু একরকম ছিল। আচ্ছা, এবার ও কি করলো, ওই জিনিসটাকে কিন্তু ওদের যে হল যে ঘরটা ছিল, যেখানে কি ডাইনিং স্পেস, ছোট্ট ডাইনিং স্পেস, তো রান্নাঘর আর ডাইনিং স্পেসের মাঝখানে একটা জায়গা ছিল যেখানে ওরা ওই অপ্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখতো। আর একটা জায়গা ছিল যেখানে ওই ঘরে রান্নাবাড়ির যে মানে ওয়েস্টগুলো হতো সেটা ফেলতো, এবং সেটা কিন্তু প্রত্যেক দিন ক্লিন হতো। আর ওই যেখানে একটা কাগজগুলো ওখানে রাখতো, কিন্তু সেখানে ফেলে রেখে দেয় জিনিসটা, এবং তখনও অবধি সেটা কিন্তু ওদের ঘরেই ছিল। এবার ঘটনার সূত্রপাত হচ্ছে ঠিক এর পরের দিন থেকে, মানে যেদিন জিনিসটা এলো সেদিন কিচ্ছু হয়নি, তার পরের দিনও কিন্তু কিছুই হয়নি। সূত্রপাত হচ্ছে তার পরের দিন থেকে, মানে ঘটনা 2 দিন পর থেকে।
দুদিন পরে হঠাৎই একটা কাজের জন্য এই বিকেল 4:30 নাগাদ সুদেশরা ঘর থেকে বেরোয়। এবার ও যখন ঘরে আসে তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। এবার যে মুহূর্তে ও ঘরে ঢোকে সন্ধে হয়ে গেছে। এবার ও বিকেল বিকেল বেরিয়েছিল, তখন কিন্তু মানে দিনের আলো ছিল। এবার যেহেতু সন্ধে হয়ে গেছে অবভিয়াসলি ঘর অন্ধকার, কারণ লাইট জ্বালানো হয়নি। তো ও কী করেছে, বাইরে থেকে এসে মেন দরজাটা খুলেছে, খুলে ও ফ্ল্যাটের মধ্যে ঢুকেছে। ঢুকেই ও হলের মানে যে সুইচ বোর্ডটা, সেখানে সুইচটা অন করেছে লাইটটা জ্বালানোর জন্য। হঠাৎ করেই মানে দেখবেন অনেক লাইটের ক্ষেত্রে কি হয়, সুইচটা অন করতেই লাইটটা একবার জ্বলে ওঠে, উঠেই কিন্তু বন্ধ হয়ে যায় বা কয়েকবার দপদপ করে, তারপরে জ্বলে। এবার ওদের যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটায় কিন্তু লাইটিং, যত লাইট ছিল সেই লাইটগুলো খুব সুন্দর লাইট, আর লাইটগুলো ওই ফ্ল্যাটের সাথেই এসেছিলো এবং ও জ্বালানোর সাথে সাথেই অলওয়েজ ঠিকঠাক মতো জ্বলে যেত, কোনোদিন ওই দপদপ করার ব্যাপারটা ছিল না। এবার এক্ষেত্রে যেটা হলো, ও লাইটের সুইচটা অন করার সাথে সাথে লাইটটা একবার জ্বলে উঠলো এবং জ্বলে ওঠার পরে কিন্তু আবার মনে হলো বন্ধ হয়ে গেল। এবং ওই যে একবার জ্বললো, জ্বলের সাথে সাথে বন্ধ হয়ে গেল, এই জ্বলা এবং বন্ধর মাঝখানে মানে ও তো জাস্ট ক্যাজুয়ালি বাইরে থেকে এসে ঢুকেছে, মানে ওই ফ্ল্যাটটা ওরা 7-8 মাস ধরে আছে, কোনোদিন কোনো সমস্যা হয়নি। কেন জানি না ওর মনে হলো যে ওদের ওই ডাইনিং টেবিলের কাছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। মানে জ্বললো মানে হয়তো 1 সেকেন্ডের জন্য জ্বলেছে, তারপরেই আলোটা নিভে গেছে। এবার ওই 1 সেকেন্ডে মানে মুহূর্ত বুঝতে পারছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড বললেও ঠিক হবে, তো ও দেখে যে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এবং এটা দেখে না ও খুব মানে আটকে ওঠে যে কী দেখলাম এটা, এবং সঙ্গে সঙ্গে কী করছে, সুইচটা অফ করে আবার অন করেছে, তখন কিন্তু লাইটটা এক চান্সে জ্বলে গেছে। এবং ও যথারীতি দেখছে ঘরে কেউ নেই, কেউ থাকার কথাও নয়, কারণ ও বাইরে থেকে লক করে গেছে। এবার ও ভাবলো যে কী হলো ব্যাপারটা, আমার মনে হলো আমি একটা কাউকে দেখলাম মনে হলো ডাইনিং টেবিলের কাছে। আর আমি বারবারই যেটাও মেনশন করেছে যে ওদের ফ্ল্যাটটা কিন্তু খুবই ছোট ফ্ল্যাট ছিল, মানে সামনে কিচেনটাও খুব ছোট, মানে সেই কিচেন থেকে কিচেনের পর একটা সামান্য 1 ফালি জায়গা, এবং তারপরে কিন্তু একটা একটু চওড়া মতো জায়গা রয়েছে যেখানে ডাইনিং টেবিলটা ছিল। এবার ও ভাবছে যে একটা মুহূর্তের জন্য যেখানে ওর মনে হলো যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে কোথায় চলে গেল। এবং সঙ্গে সঙ্গে ও ঢুকে বাকি দুটো বেডরুমে লাইট টাইট জ্বালালো, চালিয়ে দেখছে না কোথাও কেউ নেই, থাকার কথাও নয়। তোর মনে হলো যে হয়তো লাইটটা ওরকম করলো বলে ওর হয়তো মনের ভুলে ও কিছু একটা মনে হলো, ও দেখেছে। এবং স্বাভাবিকভাবে ও কিন্তু এই দেখাটাকে খুবই ক্যাজুয়ালি নেয়, ঠিক আছে দেখেছি এটা কোনো ব্যাপার না, ও একটা এরকমই মন মানসিকতা ছিল। এরপর যেটা হলো, ওর নিজের ঘরে এসে নিজের কাজ করছে, এবং সেই দিন কিন্তু মানে সপ্তাহে একটা করে দিন ওর হাজব্যান্ডের আসতে একটু দেরি হতো, কারণ সেই দিনটা করে ওর হাজব্যান্ডের একটা উইকলি মিটিং থাকতো। এবার ও জানে যে আজকে ওর হাজব্যান্ডের আস্তে আস্তে প্রায় 8টা 8:30 বেজে যাবে। এবার ও এসে কাজকর্ম করছে। এবার ও যখন কিচেনে কাজ করছে, দেখুন বড় বাড়ি হলে বা বড় ঘর হলে অনেক সময় কি হয়, অনেক ঘরে হয়তো অন্য ঘর থেকে কেউ একটা কোনো কাজ করছে বা সেটা আওয়াজ অনেক সময় পাওয়া যায় না। কিন্তু যেহেতু ওদের বেডরুমগুলো খুব ছোট ছোট ছিল, আর মানে ঘরটা খুব টোটাল পুরো মানে ফ্ল্যাটটাই খুব কম্প্যাক্ট ছিল, তো ও মানে একটা আওয়াজ ফ্ল্যাটের ঘরের ভিতর থেকে হচ্ছে মানে ও কিন্তু কিচেন থেকে শুনতে পাবে। এবার ও মনে হলো ওর বেডরুম থেকে ধড়পড়িয়ে কিছু ভারী জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ এলো। তো কিচেনে কাজ করছিল, কাজ করতে করতে ও সোজা ঘরে ছুটে গেছে, ভেবেছে হয়তো কিছু রাখা রয়েছিল সেটা হয়তো পড়ে গেছে। ঘরে ছুটে গেছে, গিয়ে দেখছে কোথাও কিছু নেই, কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছিল যখন ও আওয়াজটা পায়, তখন কিন্তু স্পষ্ট বুঝতে পারে যে আওয়াজটা কিন্তু ওদের বেডরুম থেকেই আসছে। এবং ও যে বেডরুমটা থেকে আওয়াজটা আসছিল, সেই আসছে বলে মনে হচ্ছিল, সেই বেডরুমে যায়, গিয়ে দেখে সেসব কিছু নেই। ও সঙ্গে সঙ্গে পাশের বেডরুমেও যায়, যেহেতু সব বেডরুমেরই লাইট জ্বলছিল, তো দেখছে ওই বেডরুমেও কিছু নেই, কিছু পড়ার আওয়াজ আসেনি। কিন্তু ও ভাবলো যে ব্যাপারটা কি হলো। আমি যখন সন্ধেবেলা ঘরে ঢুকলাম তখন আমার একবার মনে হলো যে কেউ ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার এতটাই মুহূর্তের জন্য জিনিসটা দেখে, সেটা পুরুষ ছিল না মহিলা ছিল
সে কী পড়েছিল কিছু বুঝতে পারে না, মানে সেটা ওর মাথাতেই আসে না। আবার এটা যেটা হলো যে ওর স্পষ্ট বুঝতে পারলো যে আওয়াজ এলো বেডরুম থেকে, কিন্তু বেডরুমে গিয়ে দেখছে কিচ্ছু নেই। খুবই অবাক লাগে ওর, এবং ও তখন ভাবে যে ব্যাপারটা কীরকম একটা লাগলো ওর, যে কী হলো ব্যাপারটা, মানে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে, মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দুবার ওর এরকম ভ্রম হলো। এটা ওর কাছে খুবই অস্বাভাবিক লাগে। দেখুন, যাদের ভ্রম হয়, অনেক সময় হয়ে যায়, তাদের হয়তো একটুতেই অনেক কিছু মনে হয় বা এরকম, কিন্তু ঘটনা হচ্ছে যে সুদেশের সাথে কিন্তু এরকম কোনো দিন ঘটেনি। মানে ও কিছু একটা ওর মনে হচ্ছে, সেটা হচ্ছে না বাস্তবে, এরকম কোনো ঘটনা যেমন ওর সাথে কোনো দিন ঘটেনি, ঠিক সেরকমই মাত্র 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা ডিফারেন্সে দুবার ওর মনের ভুল হবে, এটাও কিন্তু ও বুঝতে পারে না। খুবই অবাক লাগে ওর। যাই হোক, তো আবারও কিচেনে কাজের জন্য চলে যায়। এবার ও যখন বেডরুম থেকে বেরিয়ে কিচেনের দিকে আসছে, এবার খুব বেশি ডিস্টেন্স নয়, মানে ওই 4-5 পা, তো কিচেনে এসে যখন ও মানে একটা জায়গায় জল গরম করছিল, সেটা কাজের জন্য, তো জল গরম করছে, তো হঠাৎ করে একটা ঝলকের জন্য মনে হলো যে ওই যে পাত্রের মধ্যে জলটা গরম হচ্ছে, সে পাত্রের মধ্যে কিছু একটা লাল লাল টাইপের, যেরকম রক্ত যেরকম হয় সেরকম ওটা লাল লাল টাইপের মনে হলো। একটা কিছু দেখলো, এবং দেখার সাথে সাথে যে মুহূর্তে ও চোখটাকে একটুখানি বন্ধ করে, মানে রিফ্রেশ করে আবার যখন তাকাচ্ছে যে আমি কী দেখছি এটা, তখন দেখছে জলটা নর্মাল, এবং জলে যেরকম বাবল এসে গেছে, একটু পরে জলটা ফুটে উঠবে। এবার ও না, মানে ওর মাথাটা একটা মুহূর্তের একটু ঘুরে গেল। ভাবছে আমার কি শরীর টরীর খারাপ লাগছে, নাকি এরকম বারবার কেন এরকম ঘটনা আমার সাথে ঘটছে। এবং ও সঙ্গে সঙ্গে কিচেনের গ্যাসের নবটা অফ করে, এবং অফ করে এসে ও ডাইনিংয়ে একটু চুপচাপ বসে, এবং ও ভাবছে যে আমার কি শরীর টরীর কিছু খারাপ হলো, নাকি আমি এরকম ভুলভাল দেখছি কেন। ওখানে প্লেন জল ফুটছে, এবং ওরকম লাল লাল করে কিছু একটা ফোঁটা ফোঁটা পড়ে থাকার মতো মানে পরিস্থিতি এটা কখনোই নয়, পড়তে পারেও না, তাহলে এটা কেন হচ্ছে। তো যাই হোক, তো এর কিছুক্ষণের মধ্যেই ওর হাজব্যান্ড অফিস থেকে চলে আসে। তো ওর হাজব্যান্ডকে আর এসব বিষয় নিয়ে কিছু বলেনি। ও রান্না ঠান্না কমপ্লিট করে, এবং কমপ্লিট করে ওরা দুজনে খাওয়া দাওয়া করে। এবার খাওয়া দাওয়া করার পরে ওরা শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়ার ঘন্টা 1 পরে দুজনেই কিন্তু মোটামুটি ঘুমিয়ে পড়েছিল। এবার ওরা যে বেডরুমটায়, মানে ওদের খাট ছিল, তো পাশে যে বেডরুমটা ছিল সেই বেডরুমে কিন্তু কোনো খাট ছিল না, একটা বড় টেবিল ছিল। কারণ অনেক সময় কি হতো যে যেহেতু সুদেশনা একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিল, তো অনেক সময় ওকে এক্সট্রা ক্লাস নিতে হতো, এবং সেই এক্সট্রা ক্লাসগুলো কিন্তু অনেক সময় সন্ধ্যের পর বা রাতের দিকে 8টা থেকে 9টা থেকে এরকম থাকতো। তো যেহেতু মানে ওর হাজব্যান্ডেরও অনেক সময় অনেক অফিসিয়াল কাজ বা কোনো মিটিং থাকতো, তো সেই জন্য দুটো ঘরে দুজনে তখন কাজ করতো। এবার ওইখানে একটা টেবিল ছিল, টেবিলের উপরে একটা কম্পিউটার ছিল, আর ওই ঘরে ওদের মানে টুকটাক কিছু জিনিসপত্র থাকতো, কিন্তু কোনো খাট ছিল না। এবার দুজনে শুয়ে ঘুমিয়েও পড়েছে। ঠিক ঘুমানোর 1 ঘন্টা পরে একটা অদ্ভুত আওয়াজে ওদের দুজনেরই কিন্তু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করি, যেটা ও মেনশন করেছে, যে সময় ঘটনাটা ঘটে সেই সময় কিন্তু মোটামুটি গরম, ভালোই গরম আর কি, তো ঘরে রীতিমতো এসি চলছে, তো দরজা জানলা সব বন্ধ। কিন্তু ওই বদ্ধ ঘর থেকেই ওরা দুজনেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা ওদের দুজনেরই মনে হয় যে একদম ওদের বেডরুমের ঠিক দরজার বাইরে থেকে আওয়াজটা আসছে, এবং মনে হচ্ছে কেউ একটা হাতে কিছু একটা জিনিস নিয়ে ওদের দরজার উপরে যদি কেউ কিছু একটা দিয়ে ঘষে দরজাটাকে, যেরকম একটা আওয়াজ হবে ঠিক সেরকম একটা অদ্ভুত টাইপের আওয়াজ হয়। এবং যখনই আওয়াজটা প্রথম শুনতে পায়, দুজনেরই ঘুমটা ভেঙে গেছে, দুজনেই খুব ভয় পেয়ে যায়। এবার দেখুন, ফ্ল্যাটে দুজনেই থাকে, এবার যেহেতু এসি চলছে, দরজা জানলা বন্ধ, কিন্তু ঘরটা তাই বলে মানে পুরো লক করা আছে এরকম কিন্তু নয়, জাস্ট বন্ধ করা, যাতে এসির হাওয়াটা বাইরে না যেতে পারে। কিন্তু দুজনেই আছে, তো ঘর ওইভাবে লক করার তো আলাদা করে প্রয়োজন পড়ে না। এবার প্রথম যে জিনিসটা ওর হাজব্যান্ডের মাথায় আসে, ভেবেছে যে যতই গেটেড সোসাইটি থাকুক না কেন, নিচে সিকিউরিটি থাকুক না কেন, হয়তো কোনোভাবে কোনো চোর ঢুকেছে। তো ওর হাজব্যান্ড ওকে ইশারায় বলছে যে একদম মুখে আওয়াজ করো না। তো উনি কি করেছে, খাট থেকে সন্তর্পণে নেমে
দরজাটার যে মানে হ্যান্ডেলের কাছে যে লক থাকে সেই লকটাকে প্রেস করে দিয়েছে, মানে দরজাটা লক হয়ে গেছে। এবং ওরা দুজনেই ভাবছে যে নিশ্চয়ই মানে কোনো চোর ঢুকেছে এবং সে ঘরে হাতড়াচ্ছে। এবার যে মুহূর্তে লকটা করে দিয়েছে না, ঠিক তার মিনিট এক পর থেকে পাশে যে বেডরুমটা ছিল সেই বেডরুমে মানে খুব মানে ধরপড়িয়ে কোনো জিনিসপত্র, ভারী জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ আসছে। এবার তো বুঝতে পেরেছে যে ডেফিনেটলি কোনো চোর ঢুকেছে। এবার ওদের দুজনের মোবাইলে সিকিউরিটির যে নিচে যে আর কি ওদের যে সিকিউরিটি থাকে টোটাল ফ্ল্যাটের, তো সেই সিকিউরিটিকে ফোন করেছে। সিকিউরিটিকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনি একবার আমাদের এই অ্যাপার্টমেন্টে আসুন, মনে হচ্ছে অ্যাপার্টমেন্টে আমাদের কেউ ঢুকেছে, আমরা বেডরুমে রয়েছি, ভীষণ ভয় লাগছে আমাদের, আপনারা আসুন। তো সঙ্গে সঙ্গে সিকিউরিটি লোক তো এসছে এবং মানে ওদের একটা কমন ফোন ছিল যেটা ইন্টারকম, তো সেটা ওদের যে ডাইনিং যে জায়গাটা সেখানে রাখা। এবার ওরা তো ওখানটায় মানে ঘরের মধ্যে বন্দি। এবার সিকিউরিটি এসে ওদেরকে ফোন করে বলছে যে আপনার তো দরজা মানে ভিতর থেকে লক করা, দরজা তো খোলা নেই, কী করে চোর ঢুকবে? আর আমাদের সিকিউরিটি 24x7। আর বুঝতেই পারছেন মুম্বাই এলাকার মানে মুম্বাইয়ের বড়িবালি থেকে আরেকটু দূরে, কিন্তু ওটাও কিন্তু যথেষ্ট একটা এক্সপেন্সিভ সোসাইটি, তো সেখানে সিকিউরিটি যথেষ্ট টাইট। এবার সেইখানে সিকিউরিটিকে এড়িয়ে এত রাতের বেলা কারণ ফ্ল্যাটে ঢুকে যাবে। আর সত্যি বলতে যেটা ও মেনশন করেছে যে ওদের ওই ফ্ল্যাটে ওরা তো রেন্টে থাকতো, কিন্তু অনেকেই ছিল যারা ওই ফ্ল্যাটটা তাদের কেনা এবং তারা যথেষ্ট বড়লোক আর কি, দামি দামি গাড়ি ইউজ করে, পার্কিংয়ে বেশ ভালো এক্সপেন্সিভ গাড়ি থাকে। তো ওরাও ভেবেছিল যে ফট করে চোর ওদের ফ্ল্যাটে কেন ঢুকবে, আর ওদের ফ্ল্যাটে সত্যি বলতে কি সেরকম কোনো এক্সপেন্সিভ জিনিসই নেই, শুধু নিজেদের ব্যাংকের কার্ড ফার্ড আর যেটুকু যা ক্যাশ ঘরে থাকে সেটুকুই, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু ওদের ফ্ল্যাট থেকে চুরি করে পাওয়ার মতো কিছুই নেই। আর যেহেতু ওরা খুব বেশি বছর যে তার আগে মুম্বাইতে ছিল তাও নয়, ফলে বিশেষ কিছুই নিজেদের গয়নাগাটি এক্সপেন্সিভ জিনিসপত্র সেরকম কিন্তু ওরা কিছুই কলকাতা থেকে তখন অবধি নিয়ে আসেনি। এবার সিকিউরিটি বলছে না, আপনি আপনার কোনো চিন্তা নেই, আপনি দরজাটা খুলে বাইরে আসুন, কিচ্ছু নেই, আমরা এখানে আছি। আপনি আর যেহেতু ফ্ল্যাটটা ছোট মানে বেডরুম থেকে 7-8 পা এগোলেই হচ্ছে মেন দরজা। তো ওরা ভাবছে যে আচ্ছা দরজা খোলা নেই, তাহলে কি চোর কি ঢুকে দরজাটা কি ভিতর থেকে লক করে দিয়েছে, মানে অনেক রকমের প্রশ্ন আসছে। তো তখন ওর হাজবেন্ড বলল যে ঠিক আছে আমি টুক করে বেরোচ্ছি এবং জাস্ট বেরিয়ে আমি দরজাটা খুলে দিচ্ছি, আর তুমি কিন্তু ঘরের মধ্যেই থাকো। তো যাই হোক অনেক মনে ভয় ডর নিয়ে দরজাটা খুলে কোনো রকমে দৌড়ে ওর হাজবেন্ড মেন দরজাটা খুলেছে। এবার মেন দরজা খুলেছে, সিকিউরিটি থেকে দুটো লোক এসছে, তো তারাও ঘরে ঢুকেছে, সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। ততক্ষণে দেখছে যে ঘরের কোথাও কেউ নেই, মানে ওরা দুজন ছাড়া ঘরে যে কেউ এসছিল বা কেউ, ওই যে বললাম যে পাশের ঘর থেকে হুড়মুড়িয়ে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ দুজনেই পেয়েছে, বা দরজার উপরে যে কেউ কিছু একটা দিয়ে ভারী ধারালো কিছু দিয়ে ঘষছে সেরকম আওয়াজ যে পেয়েছে, বাট অদ্ভুত বিষয় হচ্ছে তার কোনো প্রমাণ নেই এবং ঘরে কোনো দরজা কোনো জানলা খোলা নেই, সব যেরকম ওরা বন্ধ করে শুয়েছিল সেরকমই রয়েছে, ঘরের কোথাও কেউ নেই। এবার সিকিউরিটির লোকজন বলছে যে দেখুন কোথাও তো কেউ নেই, আপনারা বললেন যে আপনারা নাকি আওয়াজ পেয়েছেন, জিনিসপত্র ভাঙচুর হচ্ছে, পড়ে যাচ্ছে, কোথায়? আপনার ঘরে তো সব কিছু ঠিকঠাকই রয়েছে, যেখানকার জিনিস সেভাবেই রয়েছে। আর বুঝতেই পারছেন ছোট ফ্ল্যাট, সেই ফ্ল্যাট খুঁজতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তো সুদেষ্ণাও কিছুটা খোঁজাখুঁজি করলো, ওর হাজবেন্ড আর সিকিউরিটির লোক, তারা কোথাও দেখছে কিচ্ছু নেই। তো মানে ওরা একটুখানি মানে অপ্রস্তুত হয়ে গেল যে এইভাবে রাত দুপুরে সিকিউরিটিকে ডেকে আনা হলো অথচ কিছুই নেই। তো ওরা সরি ঠরি বলে সিকিউরিটি বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, আপনারা ঘুমোন, আপনারা একদম নিশ্চিন্তে এই ফ্ল্যাটে থাকুন, আমাদের সিকিউরিটি যথেষ্ট ভালো, আর আমাদের এই এলাকায় মানে পুরো ওই এরিয়াতে আজ পর্যন্ত কোনোদিনও কোনো ফ্ল্যাটে চুরি হয়নি। তো বললো যে এটা খুব সেফ এরিয়া, আপনাদের এত চিন্তাভাবনা করার কিছু নেই। তো সিকিউরিটির লোকেরা চলে যায়। এবার ওরা দুজনেই ভাবছে যে তাহলে আওয়াজটা কোথা থেকে এলো। এইবারে সুদেশরা তো ওর হাজবেন্ডকে সেদিনের ও যে যা যা আর কি এক্সপিরিয়েন্স করেছিল কিছুই বলেনি। এবার ওর মনে মনে ও চিন্তা করতে লাগলো যে ওর সেদিন কিন্তু মনে হচ্ছিল যে বারবার ওর ভ্রম হচ্ছে, বারবারও নয় কিছু ভুল দেখছে, ভুল কিছু ফিল করছে, সব কিছু কিছু একটা ভুলভাল হচ্ছে। কিন্তু এবারেও বুঝতে পারলো যে ও যেটা ভাবছিল
বা ওর মনে যেটা বারবার আসছিল সেটা কিন্তু পুরোপুরি মনের ভুল নয়। তো আর ওর হাজবেন্ডকে কিছু বললো না। ওর হাজবেন্ড বলছে আচ্ছা তুমিও শুনেছিলে তো আওয়াজটা? তো বলছে হ্যাঁ দেখো আমিও শুনেছিলাম। কিন্তু দুজনেই অবাক যে কেন হলো না, মানে কেন এত আওয়াজ এলো এবং কেন ঘর খোলার পরে কোনো প্রমাণ বা এরকম যে কিছু ঘটনা ঘটেছিল সেসবের কোনো চিহ্ন মাত্র কেন দেখা গেল না। যাই হোক দুজনের কারোর মাথাতেই এর কিন্তু কোনো সলিউশন এলো না। যাই হোক এবার ওরা বাকি রাতটা আর সেভাবে ওদের ঘুম আসে না। তো পরের দিন ছুটির দিন, পরের দিন ওরা দুপুরবেলা বাড়িতে আর কি লাঞ্চ করে ওরা বেরিয়েছে, একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছে। তো বেরিয়ে ঠেরিয়ে ওরা পুরো ফ্রেশ আর কি, বাইরে ঘুরে ঠুরে ওদের মন মাথা থেকে ওরা দুজনেই ভেবে নিয়েছে যে কিছু একটা ওদেরই মনের ভুল হয়েছিল, সেই জন্য হয়তো হয়েছে, বা পাশের ফ্ল্যাট থেকে কোনো আওয়াজ এসছে সেই জন্য ওরা সেটাকে নিজেদের আওয়াজ ভেবেছে, নিজেদের ফ্ল্যাটের। তো ওদের ব্রেন পুরো একদম ক্লিন পরিষ্কার, ওরা আর এটা নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা করছে না। এবার বাইরে থেকে এসে ওরা দেখছে যে ওদের ঘরের কিচেনে, মানে কিচেনটা ওদের খুব ছোট ছিল, আর যেটা ছিল যে পুরো আর কি মডিউলার সিস্টেম করা রয়েছে এবং বাসনের জায়গায় বাসন, মশলাপাতি, চাল ডালের জায়গায় সেগুলো সমস্ত কিছু রাখা। ওরা মানে বাইরে থেকে বেরিয়ে এসে ওরা ডিনারটা মানে করে এসেছিল, মানে বাড়িতে এসে ডিনার করবে এরকম কোনো প্ল্যান ছিল না, ওরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসে। এবার ওরা মানে অ্যাকোয়াগার্ড যেটা ছিল সেই অ্যাকোয়াগার্ডটা ওদের কিচেনে সেট আপ ছিল। তো জল ভরতে যখন সুদেষ্ণা কিচেনে লাইটটা জ্বালিয়েছে, দেখছে যে রান্নাঘরে ও সমস্ত জিনিসপত্র জায়গাতেই রাখে অলওয়েজ, কিন্তু চাল ডাল মশলাপাতি সেগুলোকে মনে হচ্ছে যেন কেউ ওই কাবার্ডের ভিতর থেকে বাইরে এনে সব খোলা খোলা অবস্থায় রয়েছে। এবং কিচেনের যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবের উপরে মানে খুব বিক্ষিপ্তভাবে কিছু চাল, কিছু ডাল, কিছু মশলাপাতি মনে হচ্ছে যেন কেউ ওগুলোকে মানে বার করেছে কাবার্ড থেকে, নিয়ে বিক্ষিপ্তভাবে কেউ ছুঁড়ে ছুঁড়ে চারিদিকে ছড়িয়েছে। এবং শুধু কিচেন স্ল্যাবের উপরেই পড়ে রয়েছে তা নয়, কিছু কিছু কিচেনের ফ্লোরেও পড়ে রয়েছে চাল ডাল হলুদ কিছু মশলাপাতি এরকম। তো সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ডকে ডেকেছে, মানে ওর না মাথাতে মানে দেখে জিনিসটা কিরকম একটা অদ্ভুত লেগেছে, এবং ও জানে যে এই কাজটা ও বা ওর হাজবেন্ড কেউই করেনি। বাট তাও ওর সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ডকে দেখে বলছে তুমি কি কোনো কারণে এখান থেকে কিছু বার করেছিলে? ওর হাজবেন্ড তো মানে ওটা দেখে অবাক যে এই জিনিসপত্রগুলোকে কীভাবে নোংরা করলো। ওর হাজবেন্ড বলছে যে আমি কেন এগুলোকে করতে যাব। আর মানে ওর হাজবেন্ড মাঝে মধ্যে রান্না করে, কিন্তু তাই বলে এই নয় যে সে জিনিসপত্র খুলে রেখে এরকম এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রেখে সে চলে যাবে। এবার সঙ্গে সঙ্গে ওদের মনে হলো যে আচ্ছা তাহলে মানে বাইরে থেকে কেউ ঢুকেছিল। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ওদের যে একটা আলমারি ছিল সেই আলমারিতে কিছু টাকা পয়সা কিছু ক্যাশ রেখে মানে কিছু কার্ড এসব কিছু ছিল, তো সঙ্গে সঙ্গে ওগুলো চেক করেছে। তো দেখছে যে না সব কিছু ঠিকঠাক আছে, আলমারিতে প্রত্যেকটা জিনিস তার জায়গায় রয়েছে। তো ওরা শিওর হয়ে গেল যে ঘরে অ্যাটলিস্ট বাইরে থেকে তো কেউ আসেনি, আর বাইরে থেকে যদি কেউ আসতো সে নিশ্চয়ই কোনো চাল ডাল ছড়ানোর জন্য আসবে না, সে ঘর থেকে এক্সপেন্সিভ জিনিসপত্র নিতেই আসবে। এবার ওদের দুজনেরই খুব অবাক লাগলো যে ব্যাপারটা হচ্ছেটা কি। তো তারপরে ওদের মনে হলো যে অনেক সময় ইঁদুর থাকতে পারে, কিন্তু সেই ইঁদুর চাল ডালের কৌটো বার করে সেগুলো কীভাবে ছড়িয়ে রাখবে এটাও কিন্তু খুব একটা যে মেনে নেওয়ার মতো ফ্যাক্ট তা কিন্তু নয়। ওরা দুজনে অনেক চিন্তাভাবনা করলো কিন্তু কোনোভাবেই বুঝতে পারলো না যে বিষয়টা হলোটা কী করে। এবারে ওরা যাই হোক, তো সেদিন আগের দিন যেহেতু ঘুম হয়নি ঠিক মতো, ওরা শোয় এবং সেদিন ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। এবার ঠিক রাত 2-2:30 নাগাদ হঠাৎ করেই মানে স্পষ্ট বুঝতে পারছে, মানে এর আগের দিন যেটা হয়েছিল সেটা কিন্তু যে আওয়াজটা ওরা পাচ্ছিল বা যে ফিলিংসগুলো আসছিল সেটা মনে হচ্ছিল যে ওদের বেডরুমে দরজার ঠিক বাইরে থেকে হচ্ছে। এবার ওরা দুজনেই ফিল করতে পারে, দুজনেরই ঘুম ভেঙে যায় এবং দুজনে বুঝতে পারে যে ওরা যে খাটের উপরে শুয়ে রয়েছে ঠিক সেই খাটের নিচে কেউ একজন বিড়বিড় করে খুব অদ্ভুত একটা ভাষায়, যে ভাষাটা সম্পর্কে ওরা একেবারেই অবগত নয়, সেটা বাংলা তো নয়, হিন্দিও নয়, ইংলিশও নয়, স্প্যানিশও নয় বা চাইনিজও নয়, একটা অদ্ভুত ভাষায় কেউ কিছু একটা বিড়বিড় করে
মানে পাঠ করলে বা মন্ত্র পড়লে যেরকম একটা হয় সেরকম একটা টোনে, এবং সেই টোনটা যেটা সুদেশ্রী ইমেলে জানিয়েছে যে কিছুটা কখনো শুনলে মনে হচ্ছে পুরুষ কণ্ঠ, আবার ভালো করে শুনলে মনে হচ্ছিল কোনো মহিলা কণ্ঠ, কিন্তু অ্যাকচুয়ালি ভয়েসটা মেল ভয়েস না ফিমেল ভয়েস সেটা বোঝা যাচ্ছে না। তো এরকম কেউ একটা বিড়বিড় করে কিছু একটা পড়ছে এবং দুজনেই খুব অবাক হয়ে যায়। এবং দেখুন, আপনিও যদি আপনার ঘরে ধরুন আপনি আপনার ঘরে রয়েছেন এবং আপনার ঘরের যে আপনি খাটে যে শুয়ে আছেন সেই খাটের পাশে হোক বা নিচ থেকে কেউ যদি এরকম কিছু বলার আওয়াজ পায়, আপনি কিন্তু বুঝতে পারবেন যে সেটা আপনার ঘর থেকেই আসছে। এবং ওরা না প্রথমে যখন ওদের ঘুমটা ভেঙে যায়, ওরা একে অপরকে জিজ্ঞেস করছে যে তুমিও কি শুনতে পাচ্ছ? অন্যজন বলছে আমি তো শুনতে পাচ্ছি, তুমিও সত্যি পাচ্ছ? তো সেও বলেছে হ্যাঁ। এবার সেই দিন যেমন ওরা খুব ভয় পেয়ে গেছিলো, আগের দিন প্রচণ্ড প্যানিক করে গেছিলো, এবার ওরা না ভাবছে যে না, আগে ব্যাপারটা বুঝি কি। এবং দুজনেই দেয়ালের দিকে আর কি কান পাচ্ছে, মানে বোঝার চেষ্টা করছে এটা কি পাশের ফ্ল্যাট থেকে এই আওয়াজটা আসছে কিনা, কিন্তু ওরা কিছুই বুঝতে পারছে না যে কোনো পাশের ফ্ল্যাট থেকে আওয়াজ আসছে কি আসছে না, কিছুই বুঝতে পারছে না। এবং দুজনে এটা শোনার কিছুক্ষণ পরে বুঝতে পারে যে না, ওরা কিন্তু কোনো ভুল করছে না, আওয়াজটা কিন্তু ওদের ঘর থেকেই আসছে এবং খুব সম্ভব সেটা ওদের খাটের নিচ থেকে। তো তখন কি করছে সুদেশরা, মানে খুব বিরক্ত লেগে গেছে ওর, যে আগের দিন ঘুম হয়নি, তার আগে এরকম একটা ব্যাপার, মানে মাঝে মধ্যে মনে হচ্ছে। তো সঙ্গে সঙ্গে চাদরটা একটু বড় ছিল, তো খাট থেকে নেমে চাদরটাকে সরিয়ে দেখতে গেছে যে খাটের নিচে এরকম আওয়াজটা কেন আসছে। খাটের নিচ থেকে মনে হচ্ছে কেউ একজন গুনগুন করে কিছু একটা পড়ছে। তো যে মুহূর্তে দেখেছে, মানে ও খুব ক্যাজুয়ালি দেখেছে, বিরক্ত হয়েছে কিসের এত আওয়াজ আসছে, ফট করে মানে মুহূর্তের জন্য, সেটা ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড হবে, মুহূর্তের জন্য ও দেখে একটা কালো, সম্পূর্ণ কালো বস্ত্র পরে কেউ একজন পিছন ঘুরে যেটা পাঠ করছে, মানে যে পাঠ করছে বা যে ওটাকে পড়ছে, গুনগুন করছে, তার ফেসটা কিন্তু দেখা যায়নি। এবং সম্পূর্ণ কালো আর কি তার ড্রেস, জোব্বা টাইপের, মানে মানে মাটিতে বসে ওরকম কিছুটা পাঠ করছে। এবং ও দেখে না চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ড খাট থেকে নেমেছে, নেমে বলছে কি হয়েছে কি হয়েছে বলে যখন খাটের নিচের দিকে তাকাচ্ছে, তখন দেখছে খাটের নিচ ফাঁকা, কিচ্ছু নেই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওদের যে খাটটা ছিল সেই খাটটা কিন্তু একটা রট আয়রনের খাট ছিল, এবং সেই খাটটা আগে থেকেই ওখানে ছিল, মানে এই খাটটা কিন্তু ওদের কেনা খাট নয়, ওটা বাড়ির সাথেই ছিল। এবার ওইটা দেখেও এত ভয় পেয়ে গেছে সুদেশ, ও তো চিৎকার করে উঠেছে, মানে কিছুক্ষণ না, মানে ও কোনো কথা বলতে পারছে না, এরকম একটা গোঙাচ্ছে। তখন ওর হাজবেন্ড বলছে তোমার কি হয়েছে, কি দেখে তুমি চিৎকার করলে, কি ব্যাপার? তো বেশ কিছুক্ষণ পরে যখন একটু ধাতস্থ হয়েছে, তখন বলছে যে খাটের নিচে আমি একজনকে দেখলাম, যে ওরকম একটা কিছু, মানে একটা পিছন করে বসে সে একটা কিছু পাঠ করছিল। তখন বলছে তুমি কি বলছো, খাটের নিচে তো কেউ নেই, আর কেউ থাকবেই বা কি করে? তো সুরেশা বলছে আমি জানি এখন কেউ নেই, মানে আমিও যেন মনে হলো যে একটা মুহূর্তের জন্য দেখলাম, কিন্তু আমার দেখে না আমার কীরকম একটা শরীরটা পুরো গুলিয়ে গেল। দেখুন, আপনি আপনার ঘরে খুব ভালোভাবে রিল্যাক্সফুলি ঘুমোচ্ছেন, এবার হঠাৎ করে যদি একটা এরকম কোনো ঘটনা ঘটে, আপনি তো এক্সপেক্ট করবেন না যে এরকম কিছু আপনি খাটের নিচ থেকে দেখতে পারেন। সেম জিনিসটা কিন্তু সুদেশার সাথে হয়। ও যে নিজে একটা এরকম কিছু দেখবে সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি। ওর হাজবেন্ড ওকে বলছে দেখো, এটা তোমার মনের ভুল, এরকম কখনো কিছু হতে পারে না। হ্যাঁ, আওয়াজ পেয়েছি, সেটা তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, এখন আওয়াজ পাচ্ছি না, তো ঠিক আছে, হয়তো অন্য কোনো ফ্ল্যাট থেকে আওয়াজ আসছে, বা ওপর থেকে হয়তো আওয়াজ আসছে, বা নিচের কোনো ফ্ল্যাট থেকে আওয়াজ আসছে, এরকম কিছু ঘটনা ঘটতেই পারে। যাই হোক, ওর হাজবেন্ড পুরোটাই সুদেশরাকে বলে এটা তোমার মনের ভুল। কিন্তু সুদেশরা বুঝতে পারে, মানে ও একদম মানে 100% শিওর ছিল যে যেটা ঘটেছে সেটা ওর মনের ভুল নয়। আর যাই হোক, এটা ওর মনের ভুল নয়। তো ও বলছে যে না, এটা আমার মনের ভুল বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, ও আর কথা বাড়ায় না, ও শুয়ে পড়ে, কিন্তু সারা রাত ওর ঘুম আসে না। এইভাবে 2 দিন চলে যায়, মাঝে 2 দিন আর কিছু হয় না, কিন্তু কেন জানি না প্রত্যেক মুহূর্তে সুদেশরার মনে হতে থাকে যে কিছু একটা ঘটতে চলেছে, মানে কিছু একটা হবে, কিছু একটা ঘটবে। এবং ও যখন কোচিংয়ে ক্লাস নিত, ওর অদ্ভুত অদ্ভুত কিছু সমস্যা হওয়া শুরু হলো। প্রথম কথা হচ্ছে যে পুরো বাড়িতে আগে যেমন ওরা তার আগেও একটা ফ্ল্যাটে থাকতো, এই ফ্ল্যাটে 7-8 মাস থেকেছে, কোনোদিন কিন্তু কোনো সমস্যা হয়নি।
কিন্তু যেটা হচ্ছে যে গ্যাসটাকে আর কি অন করার, যখন রান্না করবে গ্যাস অন করার চেষ্টা করছে, গ্যাস কোনোভাবেই অন হচ্ছে না, মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, করেই যাচ্ছে, লাইটার দিয়ে অন করার চেষ্টা করছে, দেশলাই কাঠি দিয়ে অন করার চেষ্টা করছে, হচ্ছে না। কিন্তু মানে ও যখন বাধ্য হয়ে ভেবেছে যে সিলিন্ডার চেক করেছে, দেখছে হ্যাঁ গ্যাস আছে, বা যা হোক সমস্ত কিছু চেক করে দেখছে না সব কিছু ঠিক আছে, তারপরেও কেন গ্যাসটা অন হচ্ছে না সেটাও কিছুই কারণ বুঝতে পারে না। তো হতাশ হয়ে যখন ও কিচেন থেকে বেরিয়ে যাবে, সেই সময় দেখছি ফস করে নিজে থেকেই গ্যাসটা জ্বলে উঠলো। তারপরে ও ক্লাস নেবে, তো ক্লাস নেওয়ার সময় কোনোভাবেই দেখছে যে ওর কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেক্ট করতে পারছে না, বা যে কাজটা হয়তো একবারে হয়ে যাওয়ার কথা সেই জিনিসটা কোনোভাবে হচ্ছে না। আরও অদ্ভুত যেটা বিষয় হয় সেটা হচ্ছে মাঝে মধ্যেই ঘরের লাইটগুলো, যে লাইটগুলো একদম মানে ওরা যখন ভাড়া নেয় তখন কিন্তু লাইটগুলো আবার নতুন করে চেঞ্জ করে সব ভালো ভালো লাইট লাগানো হয়েছে এবং লাইটগুলো কোনোদিন কোনো প্রবলেম করেনি, কিন্তু ও দেখছে যে ঘরের লাইট মাঝে মধ্যে, সব সময় নয়, এক চান্সে জ্বলছে না, মানে সুইচ অন করার সাথে যে লাইট জ্বলবে এইটা কিছুতেই হচ্ছে না। এবং ঘরটা কিন্তু যথেষ্ট সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, ইন্টেরিয়ার ডেকোরেশন করা, তো অনেক রকমের লাইট রয়েছে, স্পটলাইট রয়েছে, এমনি জোড়ানো লাইট রয়েছে, সবই রয়েছে, কিন্তু মাঝে মধ্যে এই লাইটগুলো প্রত্যেকটার, মানে দুটো বেডরুম সহ কিচেনের, বাথরুমের সব লাইটই কীরকম যেন মাঝে মধ্যে অন হচ্ছে, কখনো অন হচ্ছে না। এবার ভাবলো যে ঠিক আছে দেখে নি, আর কদিন দেখে তাদের বলতে হবে, মানে যে ব্রোকার মারফত ওরা এটা ভাড়া নিয়েছে তাকে জানাতে হবে লাইটগুলো যে প্রবলেম করছে। যাই হোক, তো এগুলো তো টুকটাক চলছিলই, এভাবে আরও 2-3 দিন কেটে যায়। এবার 2-3 দিন কেটে যাওয়ার পরে ওদের ফ্ল্যাটেরই একটা ফ্যামিলি ছিল যারা 5th ফ্লোরে থাকতো, তো সেইখানে একটা বাচ্চার জন্মদিন, তো ফ্ল্যাটের মধ্যে জন্মদিনটা সেলিব্রেশন করা হবে, তো ওদেরকেও নিমন্ত্রণ করেছে। কিন্তু সেই দিন ওর হাজব্যান্ডের একটা কাজ চলে আসে, তো ওকে বলে যে ঠিক আছে তুমি যাও, আমি মানে কেক ফেক কাটা হবে, বাচ্চাদের কেক ফেক দেওয়া হবে, তারপরে রাতে ডিনারের ব্যবস্থা। তো বলছে যেহেতু মানে ওরা 12 ফ্লোরে থাকতো, 5th ফ্লোরে অনুষ্ঠানটা হচ্ছে, তো বর বললো যে তুমি যাও, আমি একটা কাজ আছে সেরে আসছি। তো ওর রেডি টেডি হয়ে 5th ফ্লোরে গেছে। এবার গিয়ে সেখানে কেক কাটা হয়েছে, সব কিছু হয়েছে, তো ওর বরের আসার কথা আরও 1-1.5 ঘন্টা পরে, একদম ডিনার টাইমে আসার কথা, তো ও সন্ধে মোটামুটি সন্ধ্যে টাইপে চলে গেছে। এবারে মোটামুটি ও গেছে যাবার, মানে ওখানে কেক কাটা হচ্ছে, আশেপাশের ফ্ল্যাটের লোকজনকে বলা হয়েছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো হঠাৎ করেই যেটা হয় যে ওর হাজব্যান্ড ঠিক 40-45 মিনিট পরে, এবারে একটা যাই হোক, যতই সোসাইটির মধ্যে হোক না কেন সবাই একটু একটু রেডি হয়ে আসে, একটু ফিটফাট হয়ে আসে, তো দেখছি ওর হাজব্যান্ড একদম মানে ঘরের জামা কাপড়েই, যাকে বলে কোনো রকমের চুলটা হয়তো আঁচড়েছে, ঘরের জামা কাপড়েই ওই জন্মদিনের ওই 5th ফ্লোরে ওই বাড়িতে গিয়ে হাজির হয়েছে। এবার সুদেশ্বর হাজব্যান্ডকে বলছে যে তুমি এইটা পরে এলে কেন, তো একটা ঠিকঠাক একটা ভালো একটা জামা পরে আসতে পারতে। তখন ওর হাজব্যান্ড বলছে যে না না, এই তো সোসাইটির মধ্যেই তো, এই আবার কি ড্রেস পরবো। তো যাই হোক, তো ওর হাজব্যান্ডের চোখে মুখে না একটা, ও বুঝতে পারছে যে কীরকম একটা টেনশন ভাব। এবার দেখুন, মানে অনেক সময় ওয়ার্ক প্রেশার বেশি থাকলেও কিন্তু কাজের চিন্তা ভাবনাতেও মানুষ কিন্তু একটু অমনস্ক হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। এবার ও ভেবেছে যে কাজ কমপ্লিট হলে হয়তো কাজেরই কিছু একটা বিষয় নিয়ে হয়তো চিন্তাভাবনা করছে, তো সুদেশের বিষয়টা কতটা পাত্তা দেয় না। তো খাওয়া দাওয়া করে ওরা ওখানে খাওয়া দাওয়া করে নেয়, এবং করার পর ওরা যখন ওদের ফ্ল্যাটে ঢুকছে, ওর হাজব্যান্ড বলছে কি যে দাঁড়াও আগে আমি ঢুকি। তখন বলছে কেন, তুমি আগে কেন ঢুকবে, কি ব্যাপার। এবং তখন ওর হাজব্যান্ডের মানে চোখ মুখে না মানে প্রচণ্ড একটা চিন্তা, টেনশন ভাব যে রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো তখন ও বুঝে গেছে কিছু একটা ব্যাপার হয়েছে, তো ওর হাজব্যান্ডকে বলছে না না চল একসাথেই ঢুকি। তো ঢুকেছে, ঘর একদম নর্মাল, ঘরে কিন্তু কোনো অস্বাভাবিক কিছু নেই। তো ওর হাজব্যান্ড না মানে ঘরে ঢুকেই ওই ডাইনিং টেবিলের কাছে এসে ধপাস করে বসে পড়েছে। তখন সুদেশা বলছে কি হয়েছে, তখন বলছে তোমাকে আমি একটা কথা বলছি, আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না, তুমি তো বেরিয়ে গেলে, আমি অফিসের একটা কাজ করছিলাম, তো বেশ কিছুক্ষণ থেকেই আমি কিচেনে আওয়াজ পাচ্ছি, এবং আমি ভেবেছি যে তুমি হয়তো বেরোবে বললে, কিন্তু আদতে হয়তো তুমি বেরোওনি, তুমি হয়তো কোনো কাজ করছো কিচেনে।
তো আমি টুকটাক একটা দুটো কথা তোমার উদ্দেশ্যে ঘর থেকেই বলছি এবং আমি দেখছি তুমি কোনো উত্তর দিচ্ছ না। তো আমি তখন মানে মানে কাজের মাঝখানে থাকলে যা হয় আর কত তো আর মানে মনে কনসেন্ট্রেশনটা তো ওরকম থাকে না। তো যখন দু তিনটে কথা বলেছে তখন দেখছি উত্তর দিচ্ছে না, তখন ওর বর ভাবছে যে কী ব্যাপার, উত্তর দেয় না, এরকম তো নয়। তখন ভাবলো যে মানে ও কি তাহলে বেরিয়ে গেল সত্যি সত্যি। তো ওর হাজবেন্ড মানে বেডরুম থেকে কিচেনের দিকে আসে। এবার কিচেনের দিকে যখন এসেছে, কিচেনের দিকে এসেই মানে একটা মুহূর্তের জন্য উনি পুরো হয়ে যায়। সেটা হচ্ছে ওনার হাজবেন্ড দেখে যে কিচেনের যে সিলিং রয়েছে, ঠিক আছে, কিচেনের সিলিংয়ে উল্টো হয়ে কোনো একজন ওরকমই কালো যে যে জিনিসটা, যে সেম জিনিসটা, যে কালো জব্বা মতো একটা যে কিছু একটা পরে কেউ উল্টো হয়ে বসে যে খাটের নিচে কিছু একটা গুনগুন করে একটা অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল, ঠিক সেরকমই দেখে যে মুখ দিয়ে একটা ওরকম গুনগুন করে কিছু একটা অদ্ভুত ভাষায় কিছু একটা বলছে এবং ঠিক উল্টো করে কেউ সিলিং থেকে কালো ওরকম একটা মানে পুরো ভুসো কালো একটা জব্বা মতো পরে কেউ ঝুলছে। এবং এটা দেখে না ওর হাজবেন্ড প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উনি এক মুহূর্তের জন্য মানে ওইটার দিকে না ওইভাবে তাকিয়ে থাকেন, এক মুহূর্তের জন্য মাথাটাকে চিৎকার করে মানে চোখটা বন্ধ করে উনি মাথাটা নামিয়ে নিয়েছে। এবং এর মানে 2-3 সেকেন্ডের মধ্যে ওর হাজবেন্ড বুঝতে পারে যে ওর ঘরে, যেখানে সুদেষ্ণা নিচে 5th ফ্লোরে চলে গেছে জন্মদিনের পার্টিতে, বুঝতে পারে যে কিছু একটা হাওয়া জাতীয় জিনিস, কিছু একটা, সেটা কোনো মানুষ নয় সেটা বুঝতে পেরেছে, কিছু একটা ওর মাথার পাশ দিয়ে মনে যেন সাট করে বেরিয়ে চলে গেল। এবং অনেক সাহস নিয়ে যখন উনি চোখটা খুলেছে তখন দেখছে সব কিছু স্বাভাবিক, কিছু কোথাও নেই ওরকম উল্টোভাবে কেউ ঝুলছেও না মানে রান্নাঘরে সিলিং থেকে, কিচ্ছু না। এবং এটা দেখে ওনার প্রচণ্ড ভয় লাগে এবং উনি কাজ কোনো রকমে মানে ওই অফিসের যে কাজটা করছো সেটা কাজটাকে ইনকমপ্লিট রেখেই উনি ওইরকমভাবে ওই জন্য জাস্ট হাত দিয়ে চুলটাকে ঠিকঠাক করে দরজাটা তালা দিয়ে ঘরে লাইট ফাইট ওরকমই জ্বলছিল 5th ফ্লোরে চলে গেছে। এবং সেই জন্যই কিন্তু সুদেষ্ণারও দেখে মনে হয়েছিল যে ওর হাজবেন্ড একদম ক্যাজুয়াল ঘরের পোশাকে চলে এসেছে। এবার সুদেষ্ণাকে যখন এই কথাটা বলেছে তখন ও ও যে বেশ কিছুদিন আগে যে দুপুরবেলা যে আর কি এক্সপিরিয়েন্সগুলো করেছিল সেই কথাগুলো ওর হাজবেন্ডকে বলে। এবার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যে ও বা ওর হাজবেন্ড কেউই কিন্তু এই ধরনের ভূত প্রেত আত্মা এগুলো কোনো কিছুতেই বিশ্বাস করতো না, কোনোদিনই বিশ্বাস করতো না। মানে ওরা অনেক, যেটা ও লিখেছে ইমেলে, যে সানডে সাসপেন্স সহ আমাদের চ্যানেলে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এরা শুনতো, মানে জাস্ট শোনার জন্য, একটা এন্টারটেনমেন্টের জন্য শুনতো, কিন্তু সেই অর্থে যে এগুলো নিয়ে মানে এগুলোর প্রতি যে বিশ্বাস, যে হ্যাঁ মানে মানুষ চোখে যা দেখে সেই দেখার বাইরেও অনেক কিছু থাকে এবং ভৌতিক বিষয়েও যে অনেক কিছু ঘটে, এমন অনেক কিছু যেগুলো ঘটে যেগুলোর হয়তো আমরা সাধারণ চোখে সাধারণ মানুষ দেখতে পায় না, কিন্তু সেগুলো কিন্তু এক্সিস্ট করে, এই বিষয়গুলো নিয়ে না ওদের সেরকম কোনো ধারণাও ছিল না আর সেরকম কোনো বিশ্বাসও ছিল না। এবার ওরা অনেক কিছু চিন্তাভাবনা করে এবং চিন্তাভাবনা করে না কিছু বুঝতে পারে না যে কেন এই জিনিসগুলো ওদের সাথে ঘটছে। এবং এই যে শুরু হলো, এই যে সেদিন থেকে শুরু হলো, মানে তার পরে মানে প্রায় 1-2 দিন অন্তর অন্তরই নয় সুদেষ্ণা না হলে ওর হাজবেন্ড দুজনেই কিন্তু এরকম উল্টো হয়ে কাউকে ঝুলতে দেখা, ঘরের বিভিন্ন কোণা থেকে, মানে কাউকে যে ওইভাবে একদম মুখ দেখতে পাচ্ছে বা একদম পয়েন্ট আউট করে কাউকে দেখতে পাচ্ছে সেরকম কিন্তু নয়, বাট ওরা দুজনেই কাউকে দেখতো যে কেউ একজন এরকম বিড়বিড় করে খুব অদ্ভুত একটা কিছু পাঠ করছে, কী ভাষায় কী পড়ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবং পুরো ঘরের মধ্যেই না একটা কীরকম যেন মানে ধোয়া ধোয়া টাইপের সারাক্ষণ হয়ে থাকতো, মানে ঘরে হয়তো ধূপ ধুনো কিচ্ছু জ্বলছে না, তা সত্ত্বেও মনে হতো ঘরটা কীরকম হেভি লাগছে, দিনের বেলাও ঘরটা কীরকম যেন লাগতো, যেখানে ঘরটা কিন্তু খুব ভালো ছিল। এবারে ওদের মনে হচ্ছে আরে ঘরে তো তাহলে কোনো সমস্যা আছে। এবার ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন তো নিশ্চয়ই যে মুম্বাইয়ের পার্শ্ববর্তী যে কোনো যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভীষণ এক্সপেন্সিভ জায়গা এবং এই সমস্ত জায়গায় ফ্ল্যাটে রেন্ট নিতে গেলে একটা ভালো পরিমাণ টাকা, মানে বেশ ভালো পরিমাণ টাকা কিন্তু সিকিউরিটি অ্যামাউন্ট হিসেবে দিতে হয়। এবার এরকম একটা জায়গায় ফট করে কিন্তু আপনি ফ্ল্যাটটা ছাড়তেও পারবেন না,
প্রথম কথা একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ছাড়েনও সেক্ষেত্রে আপনাকে একটা সেরকমই ভালো ফ্ল্যাট পেতে হবে। আর ওই ফ্ল্যাটটা যে দাম ছিল সেটা কিন্তু মানে তার বেশি অনেকটা অংশই মানে সুদেশরার যে হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে অনেকটা পে করতো। ফলে সেখানে আগে জানাতে হবে, তারা আবার মানে পারমিশন দেবে, তারপরে ওরা আবার ফ্ল্যাট খুঁজবে। এটা একটা বিশাল হেক্টিক ব্যাপার। এবার যার মারফত ফ্ল্যাটটা নিয়েছে তাকে টুকটাক ফ্ল্যাটটা সম্পর্কে আগে অনেক কিছুই জিজ্ঞেস করেছে, ফ্ল্যাটে কোনো সমস্যা নেই, এবং ওরা যে এত মাস ছিল এর আগে কোনো সমস্যা হয়নি। যত সমস্যা কিন্তু শুরু হয়েছে ওই পার্সেলটা আসা থেকে। এবার বিষয় হচ্ছে যে ওই পার্সেলটার বিষয়ে সুদেশরা এবং ওর হাজবেন্ড দুজনেরই মাথা থেকে বেরিয়ে গেছে যে ওরকম কিছু ওদের ঘরে এসেছিল আদৌ। কারণ ওইটা এসেছিল বুঝতে পারেনি, মানে যেখানে ওই ডিসকার্ড করা কাগজপত্র থাকে সেখানে জাস্ট গুজে রেখে দিয়েছে। এবার এটার পরে ওদের মনে মাথা থেকেই বেরিয়ে গেছে, এবং কেউ ওদের থেকে জিজ্ঞেসও করেনি যে ওদের কাছে কোনো পার্সেল এসেছিল কি না ভুল করে। ব্যাপারটা ওদের মনে মাথাতেই নেই। কিন্তু দিন দিন ওই ফ্ল্যাটে থাকতে থাকতে মানে এমন এমন জিনিস ওরা দেখছে, এমন এমন জিনিস ওরা শুনছে, মানে হঠাৎ করেই রাতের বেলা ওদের দুজনেরই মনে হয়েছে, এটা ও ইমেলে মেনশন করেছে, ওর হাজবেন্ড এবং ওর ওয়াইফ দুজনেই বুঝতে পারছে যে ওদের মাথার কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে। এবং ওরা এত ভয় পেয়ে গেছিল না, ও লিখেছে যে আমরা লাইট জ্বালিয়ে শুতাম বেডরুম অন্ধকার করা তো মানে দূরের কথা, ইভেন হালকা আলো নয়, ভালো আলো জ্বালিয়ে ওরা শুতো। ঘুম আসতে চাইতো না, তবু ওরা ভয়ের জন্য, সেই ভয়টাকে জয় করার জন্য ওরা শুয়ে ওরকম লাইট জ্বালিয়ে শুতো। এবং তারপরেও ওরা বুঝতে পারতো যে ওদের মাথার কাছে কিছু একটা এসে দাঁড়িয়েছে। এবং ঘরের বিভিন্ন কোণা থেকে একটা অদ্ভুত ভাষায় কেউ মানে আধা পুরুষ কণ্ঠ এবং আধা মহিলা কণ্ঠে কেউ বিড়বিড় করে কিছু একটা বলছে, এইগুলো কিন্তু মানে ওরা শুনতে পেত। এইবারে একদিন কি হলো, মানে এরকম যখন বারবার হতে থাকলো ওরা দুজনেরই মানে মানসিক দিক থেকে খুব বিধ্বস্ত হয়ে গেছে। মানে রাতের পর রাত ঘুম হচ্ছে না, সবসময় একটা ভয় ভয় লাগছে, এই মনে হচ্ছে কিছু একটা দেখবো না, তো ওই মনে হচ্ছে কিছু একটা দেখবো না, তো এরকম টাইপের। এবার বাড়ি চেঞ্জ করার কথাবার্তা শুরু হয়েছে, কিন্তু সেটাও হতে এখনো দেরি। কি করবে কিছু বুঝতে পারছে না। এরকম সময় একদিন হঠাৎ করেই সেদিন ছুটির দিন ছিল, তো ওরা কি করতো, রাতের বেলাটা মুভি দেখতো বা রাতের বেলাটা হয়তো গান শুনতো, এরকম করে ভোর রাত অবধি কাটিয়ে দিত। আর বিশেষত ছুটির দিন কি করতো, ওরা একদম বেলা অবধি ঘুমোতো, কারণ ঘুমোতে তো হবে, কাজকর্ম সারাদিন থাকে। তো এরকমই একদিন একটা উইকেন্ড, এবং ওরা মোটামুটি ওই 10:30 অবধি ঘুমিয়েছে। তারপরে ঘুম থেকে উঠেছে, ওঠার পরে সুদেশটা কি করেছে, বেডরুম থেকে কিচেনের দিকে এসছে। কিচেনের দিকে এসে দেখছে যে যে জায়গাটাতে ওই কাগজটা রাখা ছিল, ওই যে পার্সেলের সাথে যে ওই পুরনো যে কিছু বইয়ের কাগজ এসছিল, সেই কাগজগুলো মনে হচ্ছে যেন মাটিতে মানে কেউ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেছে। এবং পুরো কাগজগুলোর উপরে মানে পুরনো মানে খয়েরি রঙের রক্তের দাগের মতো দাগ। এবার প্রথম কথা হচ্ছে যে ওই কাগজগুলোকে এখানে কে ছড়ালো, ওরা দুজনে ছাড়া ফ্ল্যাটে কেউ নেই। তো প্রথমেই খুব অবাক হয়ে যায় যেগুলো কে ছড়ালো। এবং তারপরে যখন ওগুলোকে কুড়িয়ে হাতে নিয়েছে তখন দেখছে যে ওটার ভিতরে ধুলো মার্কা কিছু ছিল, ছাই মার্কা কিছু ছিল, কিন্তু তাই বলে এরকম রক্তের দাগের মতো কিন্তু কখনোই কিছু ছিল না, মানে ও অ্যাটলিস্ট দেখেনি। এবং ওটা দেখে না ওর প্রচণ্ড ভয় লেগে যায়, সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ডকে ডাকে, এবং ওর হাজব্যান্ড বলছে যে হ্যাঁ এগুলো তো ঠিক না। এবং ওই যে জিনিসটা এসছিল না সেটাকে ওরা কোনোদিনও ঠিকমতো দেখেইনি। এবার ওর হাজব্যান্ড বলছে আচ্ছা দাও তো দেখি এগুলো কী এসছিল। এবং তখন ওরা দুজনে মিলে যখন আস্তে আস্তে কথা বলে, আলোচনা করে নিজেদের মধ্যে, তখন ওরা একটা বিষয়ে পয়েন্ট করে যে এই যে বাড়িতে যে ওদের এই সমস্যাগুলো শুরু হয়েছে, এই সমস্যাগুলো শুরুর পিছনে কিন্তু এই কাগজগুলোই দায়ী। মানে কাগজগুলোই দায়ী, তখনও না বুঝলো এটা বুঝতে পেরেছে যে কাগজগুলো আসার পর থেকেই এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে, তার আগে কিন্তু ওদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। এবার দেখতে দেখতে ওই যে দু একটা যে হিন্দিতে যে দু একটা ওয়ার্ড লেখা ছিল, সেই হিন্দিতে যেটুকু ওরা পড়তে পারতো, ওর হাজব্যান্ড হিন্দি ভালোই পড়তে পারতো, তো সে এটুকু উদ্ধার করতে পারে যে ওইখানে মানে ওই হিন্দি ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা নাম রয়েছে, যে নামটাও মেনশন করেছে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় নামটা বলবো না। সেটা একটা নাকি কোনো খুব পাওয়ারফুল একটা কোনো আত্মার নাম। তো সেই আত্মা জাগানোর বা সেই আত্মাকে মানে অ্যাক্টিভেট করার যে মন্ত্র, সেখানে কিছু কিছু ওয়ার্ড যেগুলো রয়েছে, যেগুলো হিন্দিতে লেখা রয়েছে, সেটা হচ্ছে একটা মন্ত্র টাইপের।
এবং সেই মন্ত্র যেটুকু ওরা পড়তে পেরেছে হিন্দি পোর্শনগুলো, তাতে হচ্ছে সেই আত্মাকে জাগানোর জন্য বা সেই আত্মা যাতে কোনো একটা জায়গায় এসে থিতু হয়, তাকে ডাকার কিছু কিছু লাইন কোট করা রয়েছে। এবং বাকি যে ভাষায় লেখা রয়েছে সেই ভাষাগুলো কিন্তু মানে যেটুকু আর কি উনি ইন্টারনেটে সার্চ করেন এবং তার সেটা থেকে বুঝতে পারেন যে খুব পুরনো একটা পার্সি ভাষা, যে ভাষাটা কিন্তু এখন মানে সেই ভাষাভাষীর লোক এখন খুবই কম আছে, এবং ওই ভাষাটাও খুব একটা যে ইউজ হয় তা কিন্তু নয়, মানে বিলুপ্তপ্রায় ভাষা টাইপের, মানে পার্সিরই একটা খুব পুরনো পার্সি ভাষা। তো সেই ভাষায়ও কিছু কিছু লেখা রয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই জিনিসটা কোথা থেকে এলো, কীভাবে এলো, ওরা কিছুই জানে না, কিন্তু অ্যাড্রেসটা কিন্তু ওদেরই অ্যাপার্টমেন্টের ছিল। তো ওর হাজবেন্ড তখন বলে যে আমি যেটুকু বুঝলাম এটা কিন্তু আমার কথা ঠিক লাগছে না। তো তখন সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ড ওটাকে নিয়ে বলে যে ঠিক আছে, আজকে ছুটির দিন আছে, ওটাকে পুরো মানে ওরা ওই পুরো ওই যে বাক্সটা, যে বাক্সে এসেছিল তার কাগজপত্র সমস্ত সমেত ওটাকে নেয়, এবং নিয়ে ওদের ওই সোসাইটি থেকে একটু এগিয়ে একটা ডাম্প ইয়ার্ড ছিল, তো সেখানে গিয়ে ওরা ওটাকে আগুন জ্বালিয়ে ওটাকে পুরো ওখানে দিয়ে আসে, মানে পুরো ছাই ছাই অবস্থায় হয়, এবং ওটাকে পুরো ফেলে দেয় ঘরে, মানে ওই সংক্রান্ত যা যা ছিল। তারপরে এসে পুরো ঘরঠর পরিষ্কার করে, এবং তখন সুদেষ্ণা বলে যে এটা খুব ভালো কাজ হয়েছে, আমরা এটা ফেলে দিয়েছি, এবং ওর মন থেকেই একটা ফিলিংস আসে যে ওদের ঘরে একটা পুজো দেওয়া উচিত। তো ওদের ওখানে একজন, মানে ওই সোসাইটি বুঝতেই পারছেন অনেক বড় ফ্ল্যাট, তো সেখানে একজন মানে ওদের ফ্ল্যাটের আর কি একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তো সেই গ্রুপে অনেকের কোনো পুজো আর্চা হলো, তো ওখানে দুটো পুরোহিত ছিল। তো সেই পুরোহিতকে বলে যে আপনি একটু এসে যদি আজকে আপনার যখন হোক একটু যদি পুজো করে দেন, সে যে পুজো হোক, আপনি যা মনে করেন ঠিক মনে করেন একটা পুজো যদি করে দেন। তো সেখানে ওই দুজনের মধ্যে একজন পুরোহিত অ্যাভেলেবেল ছিল, তো সে বললো ঠিক আছে আমি আসবো, আমি সিদ্ধিবিনায়কজির পুজো করবো। তো বললেন ঠিক আছে। ওদের কাছে ছবি ছিল গণেশ ঠাকুরের, তো দু একটা জিনিস কেনার কথা বললো যে ঠিক আছে আমরা কিনে আনছি। উনি বললেন আমি 7টা নাগাদ আসবো। তো সঙ্গে সঙ্গে দুজনে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওই মালা ফুল তারপরে আরও দু একটা যা যা জিনিস ছিল সেগুলো কিনে নিয়ে আসে, এবং সুন্দর করে পুজো করে আরতি ঠারতি করে দেয়, এবং মানে ওনাকে আর কিছু বলে না। কিন্তু উনি ঘরে ঢুকে পুজোটা যখন শুরু করার আগের মুহূর্ত ছিল, তখন উনি বলেন যে আপনাদের ঘরটা না কীরকম কীরকম একটা লাগছে। কিন্তু পুজো টুজো করার পরে উনি বলেন যে অনেক সময়, মানে উনি তো অতটা বুঝতে পারেননি, উনি বলেছেন যে অনেকের কী হয় ঘরে নজর লেগে যায়, মানে ওখানকার মারাঠি লোকেটার কিন্তু এই নজর লাগাটাকে কিন্তু খুব মানে। তো উনি বললেন যে এই প্রত্যেকটা দরজায় ওই ঠাকুরের যে টিকা হয় সেই টিকাটা লাগিয়ে দিতে। তো দরজা টরজায় লাগিয়ে দিল, এবং তারপর থেকে আর ওদের কোনোদিন কোনো অসুবিধে হয়নি। কিন্তু সুদেশ সাথে লিখেছে যে আজও ওর কাছে এটা রহস্য যে ওই ঠিকানায় কেন পাঠিয়েছিল বা কে পাঠিয়েছিল। তারপরে ওরা বুঝতে পারে যে যেহেতু ওই ফ্ল্যাটটার বিগত 6 বছর ধরে রেন্ট দেওয়া হয়, অনেকে কী করে মানে সে হয়তো কোনো একটা জায়গায় রেন্টে থাকতো, বেশ হয়তো কয়েকদিন থেকেছে, তারপর হয়তো সে তার সেভাবে অ্যাড্রেসটা চেঞ্জ করে না, হয়তো ওখানে এমন কেউ এর আগে ছিল যে এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল, এবং যে পাঠিয়েছিল সে হয়তো ভেবেছিল যে এখনও হয়তো সে সেই অ্যাড্রেসেই থাকে। কিন্তু এই জিনিসটার জন্য ওদের যে কি মারাত্মক একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল সেটা খুবই খারাপ ছিল, এবং এই ভয়টা কিন্তু দুজনের মধ্যে বহুদিন ছিল। মানে এই ভয়টা থেকে পুরোপুরি নিজেদেরকে বের করে আনতে ওদের কিন্তু অনেকটা সময় লাগে, সেটাও কিন্তু ও জানিয়েছে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারাও কখনো কোনো কিছু মানে যদি অনলাইন অর্ডার করেন, যদি আপনাদের কখনো মনে হয় যে এই জিনিসটা আপনি অর্ডার করেননি বা এই জিনিসটা আপনার নয়, সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসটা ঘরে রাখবেন না, ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে ফেলে দেবেন। এটাই ছিল বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী এপিসোডে আবার অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।